আচ্ছা, তাহলে দেখেন এই পুরো লেসন 5 এর নামে কিন্তু সাপোর্ট প্রজেক্ট টিম পারফরমেন্স। হ্যাঁ, আর যেটা আমরা এরকম একটা টপিকই দেখেছিলাম, সাপোর্ট প্রজেক্ট টিম মেম্বার পারফরমেন্স। যাই হোক, এখানে 5টা টপিক, তো এর মধ্যে আসলে সবচেয়ে বড় টপিক হচ্ছে এইটা। কোনটা? এই যে এইটা, 3 নম্বরটা। হ্যাঁ, এভালুয়েট প্রজেক্ট প্রোগ্রেস। আর বাকি 4টা খুবই ছোট টপিক। এখানে আমরা প্রথম টপিকটা আসলে আমরা পড়বো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে, সিআই। অ্যাজালের 12 নম্বর প্রিন্সিপাল তো সবার মনে আছে না? অ্যাজালের 12 নম্বর প্রিন্সিপাল, যে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে, রিফ্লেক্ট করে, ইন্সপেক্ট এবং অ্যাডাপ্ট করে আমাদেরকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে। সো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে আমরা এই টপিকটা পড়বো এখানে, ইমপ্লিমেন্ট অনগোয়িং ইমপ্রুভমেন্টস। তারপর সাপোর্ট পারফরমেন্স, এখানে যেটা বলছিলাম যে আগেরটার সাথে মিল হচ্ছে, এটা আসলে টিম নিয়ে কথা বলবে এখানে। হ্যাঁ? খুব একটা পড়ানোর কিছু নেই, একই জিনিসের রিপিট হবে দেখবেন। আর এই টপিকটা আমরা একটু ভালো মতো পড়বো, ম্যানেজ ইস্যুস এন্ড ইম্পিডিমেন্টস এবং চেঞ্জ কিভাবে ম্যানেজ করবো প্রজেক্টে। এই দুইটা আমরা একটু আলাদাভাবে পড়বো। তাহলে এখানে 3টা, মানে সাপোর্ট পারফরমেন্স ছাড়া বাকি 4টা বেশ ইম্পর্টেন্ট টপিক। আমরা খুব কুইক যাওয়ার চেষ্টা করবো, যেহেতু আজকে আমরা ক্লোজ করবো সবকিছু। আর ওই যে আমাদের যেটা আমরা বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এই প্রজেক্ট পারফরমেন্স কে দেখা। এভুলেট প্রজেক্ট প্রোগ্রেস, এখানে আমরা ম্যাথমেটিক্স দেখবো কিছু, সেটা হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের অঙ্ক দেখবো কিছু। হ্যাঁ, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। তাহলে অনগোয়িং ইমপ্রুভমেন্ট নিয়ে আমরা এই স্লাইডটা এরকম কয়েকটা জিনিস আগেও আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে কোয়ালিটি চ্যাপ্টারে পড়ছিলাম। কোয়ালিটি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কিন্তু কোয়ালিটির পার্ট। এবং পিএমআই এর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে খুব একটা বেশি আলোচনা ইয়াতে ছিল না, পিএম বক্স গুলোতে ওইভাবে ছিল না আসলে, খুবই কম ছিল। যতটুকু ছিল কোয়ালিটি চ্যাপ্টারই ছিল। হ্যাঁ? কারণ কোয়ালিটি বলতে কিন্তু আমরা দুইটা জিনিস বুঝি, ডেলিভারেবলের কোয়ালিটি এবং প্রসেসের কোয়ালিটি। তো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা মেইনলি টার্গেট হচ্ছে যে আমরা কিভাবে আসলে আরো প্রসেস গুলোকে আরো ইমপ্রুভ করতে পারি, বেটার করতে পারি, প্রোডাক্টের মধ্যে এরর যাতে কম হয়, এগুলো আরো ইমপ্রুভ করা। তো আমরা জানি যে আসলে কোয়ালিটির কোনো শেষ নাই, ইমপ্রুভমেন্টের কোনো শেষ নাই, ফলে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস কিন্তু। হ্যাঁ, আমি বোধহয় আপনাদের ছবিও দেখিয়েছিলাম যে পিডিসিএ সাইকেল, যেটা প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, তাই না? এটা আমরা পড়েছিলাম আগে। এটা কিন্তু আমরা এইভাবে দেখাই যে এটা আসলে অলওয়েজ উপরে উঠতেছে। আবার অনেকে আবার এই ছবিটাকে একটু অন্যভাবে আঁকে, এইভাবে স্টেয়ার কেস করে। স্টেয়ার কেস মানে সিঁড়ি, সিঁড়ি এইভাবে দেখায়। তার মানে হচ্ছে আমি যে আসলে এই স্টেজে আসি অলরেডি ইমপ্রুভ করে, হ্যাঁ, এটা যাতে এখান থেকে আমি নিচে না নামি। এখানে থাকলে তো নিচে নামার চান্স আছে, যেটা একদম শার্প রেজ ফল করেছে, ফল করতে পারে। ফল করতে পারে। হ্যাঁ, তো আবার যখন এখানে আসবে, যাতে এখানে আসলে আমরা থাকি আর উপরে যাতে উঠতে থাকি, এরকম না যে আবার এখানে ব্যাক করে এখানে চলে আসলাম। এই জন্য এটাকে অনেকে আবার এরকম স্টেয়ার কেস করে দেখায়। এবং এটাকে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলতেছি, এটাকে অনেকে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট বলে। হ্যাঁ, যেখানে আসলে যেখানে গেছি ওখান থেকে আরো উপরে যাব, নিচে আসবো না। হুম। তো সেটা একটা ইন্টারেস্টিং আলোচনা আর কি, যে আমরা এইভাবে আসলে ইমপ্রুভমেন্টটা করতেই থাকবো। তো ইমপ্রুভমেন্টটা কিন্তু সবচেয়ে বেশি পপুলার যেটা ইউজ হয়, লিন সিক্স সিগমা। অপারেশন ইমপ্রুভমেন্ট বা প্রসেস ইমপ্রুভমেন্ট নিয়ে সবচেয়ে বেশি গ্লোবাল ইউজ হচ্ছে লিন সিক্স সিগমা। আর এখানে আমরা লিন সিক্স সিগমা নিয়ে একটু কথা বলা আছে, ডিটেল কিছু নাই। আগে ছিল যে ডিম্যাক্স সাইকেল ইউজ করা হয় লিন ইয়াতে। তো তো আমাদের একটু জানলেই হবে যে লিন সিক্স সিগমা হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্টের বা অপারেশন এক্সেলেন্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টুলস। যেটা আসলে লিন সিক্স সিগমার উদ্দেশ্য হচ্ছে, লিন হচ্ছে ওয়েস্ট নিয়ে কাজ করে লিন। আমরা জানি যে ফাইটিং উইথ ওয়েস্ট হচ্ছে লিন, এবং আমরা লিনের প্রিন্সিপাল গুলো শিখেছিলাম। ওইটা লিনের বেস্ট প্রিন্সিপাল গুলো, বেস্ট জিনিসগুলো নিয়ে, এবং সিক্স সিগমা হচ্ছে ফাইটিং এগেনস্ট ডিফেক্ট। ফাইটিং এগেনস্ট ডিফেক্ট, যাতে ডিফেক্ট না হয়। তো এই দুইটার বেস্ট জিনিসগুলোকে কম্বাইন করে আসলে লিন সিক্স সিগমা এখন ইউজ করা হয়, শুধু সিক্স সিগমা না বা শুধু লিন না, দুইটা কম্বাইন করে আমরা ইউজ করি। এখানে একটা ছোট মেথডের কথা বলা আছে, কাইজেন, জাপানিজ ওয়ার্ড কাইজেন, এটা ওখানে আলোচনা ছিল, চেঞ্জ ফর গুড। হ্যাঁ, এবং কাইজেন বলতে আসলে মেনলি কাইজেনের ব্যাপারটা হচ্ছে যে আমরা নিজেরাই যারা কাজ করছি তারাই আমরা এই চেঞ্জটা ফাইন্ড আউট করবো, যে কিভাবে আরো বেটার করা যায়, কিভাবে আরো ইমপ্রুভ করা যায়। যারা কাজ করে তারাই আসলে অনেক সময় ভালো বলতে পারে যে আসলে কিভাবে আরো ইমপ্রুভ করা যায়। আর যে কাজেই করে না, সে বাইরে থেকে এসে কনসালটেন্ট বা কেউ
বলা মুশকিল যদি তার ওই ধরনের হ্যান্ডস অন না থাকে। তো কাইজেন হচ্ছে টিম নিজেই নিজের চেঞ্জটা ফাইন্ড আউট করবে, করে নিজেরাই আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে। তো এই ইমপ্রুভমেন্টটা খুবই স্মল হতে পারে, স্মল হতে পারে, কিংবা আসলে খুব ব্রেক থ্রু ইমপ্রুভমেন্টও হতে পারে। হ্যাঁ, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। ওকে। তো কাইজেনের একটা ভিডিও আছে, ভিডিওটা মনে হয় একটু দেখা দরকার। ভিডিওগুলো অবশ্য সব কি শেয়ার করেছি আপনাদের সাথে? আচ্ছা, দেখি এখানে, দেখি ভিডিওটা একটু। The lean approach to learning is very pragmatic. Lean teams are constantly doing small experiments and analyzing the results. If there's a measurable improvement, the small change is adopted and the team jumps into its next small experiment. This enables lean teams to make continuous small refinements to their processes, refinements that add up to noticeable improvements over time. The idea is to improve through a series of small changes, a strategy the lean community calls Kaizen, Japanese for improvement. It's usually represented like this. And while the idea is strong, most organizations need a step-by-step approach that will yield results. And that looks like this. Here's how it works. First, an organization identifies potential improvement, such as a new practice or strategy that they want to experiment with to see how well it works in their situation. Then they try it out. They implement the change. After a brief period, they'll assess whether the change has been effective. They'll measure it against clear outcomes. If the new way of working is effective, they adopt it. If it isn't, they abandon it, for now at least. But they're not done. At that point, they share what they've learned with others, other members of their team, and other teams throughout their organization. Then start the process over. It is continuous improvement after all. ঠিক আছে, খুবই ছোট ভিডিও কিন্তু বেশ ভালো ছিল। হ্যাঁ, ভিডিওটা। ওকে, তাহলে অ্যাসেস কালচারাল কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট মেথডস, হ্যাঁ, অনেকগুলো মেথডের এখানে নাম দিয়েছে। লিন সিক্স সিগমা নিয়ে যেটা আমরা বললাম, অ্যাজাইলের সব মেথডই কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ফোকাস, স্ক্রাম বলেন বা যাই বলেন। আর কাইজেন নিয়ে আমরা ভিডিও দেখলাম, লিন আলোচনা করেছে আগে, ক্রিস্টাল মেথডস ছিল আমাদের অ্যানেক্স A3-তে। তারপরে ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল ইন্টিগ্রেশন, ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল ইন্টিগ্রেশন, এটা আমাদের সফটওয়্যার ফার্ম এবং সার্ভিস ফার্মের একটা তারা আসলে কি কত স্ট্যান্ডার্ড বা প্র্যাকটিস প্রসেস গুলো কত ইমপ্রুভড সেটা আসলে মেজার করা হয়। এবং এটা লেভেল, 5টা লেভেল আছে, সবচেয়ে টপ লেভেল হচ্ছে লেভেল 5। ওকে। আর ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু পিএম এর একটা স্পেশাল আর্টিফ্যাক্টস আছে, ডকুমেন্ট আছে, প্ল্যানিং ডকুমেন্ট। সেটা আসলে খুব একটা আলোচনা আমরা আগে করি নাই। ওই আমরা দেখবেন যে প্ল্যানিং ডকুমেন্টে যে 18-19টা প্ল্যানিং ডকুমেন্ট আছে তার লিস্টে ওইটা নাই। হুম। কিন্তু পিএম বক্স 6 এবং 5th এডিশন এটা ছিল, যে যখন আমরা প্ল্যান কোয়ালিটি করি, এট দ্যাট সেম টাইম আসলে দুইটা জিনিস করা উচিত। বইয়ে বইয়ে লেখা নেই, করা উচিত। এমনি পিএম বক্স 6 সেশনে আগে লেখা ছিল, একটা করা উচিত হচ্ছে আপনার প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যান। যখন আপনি প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করবেন, এট দ্য সেম টাইম প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। তার মানে যে প্রসেস গুলো আপনি প্ল্যান করে আইডেন্টিফাই করলেন, ওগুলোকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, আর ইমপ্রুভমেন্ট যদি পাওয়া যায় সেটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো। তো সেটা আসলে থাকবে হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যান। আর আরেকটা কথা আমরা দেখেছিলাম, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান। সেটাও আসলে তৈরি করার কোনো জায়গা নাই। তার মানে প্ল্যান কোয়ালিটির সময় কিন্তু আমরা এই কাজটা করতে পারি, কিংবা যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা কমপ্লেক্স ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি করতে পারি। কারণ কমপ্লেক্সটা এখন অ্যানাদার বিগ ইস্যু, যেটা আসলে কোয়ালিটির প্রসেস গুলো থ্রুতেই হ্যান্ডেল করতে হবে। ওকে, সো আলটিমেটলি প্রসেস ইমপ্রুভমেন্ট প্ল্যান বা সমস্ত প্ল্যানিং ডকুমেন্ট কিন্তু পার্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে। আমরা এখানে একটা মানে ফ্লো দিয়েছে যে কিভাবে আসলে অ্যাজাইল টিম রেট্রোস্পেক্টিভ করে। এটা আমরা আলোচনা আগে করেছিলাম, যে এরকম দেখেছিলাম যে দুইটা কলামে আমরা করতে পারি, তাই না? সবাই মিলে বসে একটা কলমে লিখলাম হোয়াট ওয়েন্ট ওয়েল, আমি এটাকে WWW বলেছিলাম। আর এটাকে আমি বলছিলাম হোয়াট ওয়েন্ট রং। ওটা না বলে আসলে পজিটিভলি বলা হয়, হ্যাঁ, হোয়াট ক্যান বি বেটার, হোয়াট উই ক্যান ডু বেটার, এরকম। এখানে লেখছে নিড টু ইমপ্রুভ, ডান সাইডে। তারপর সবাই মিলে আমরা আইডেন্টিফাই করছি, এখানে দুইটা, এখানে একটা।
আসলে আরো অনেকগুলো আইডেন্টিফাই করা হয়েছে এখানে, করার পরে কি করা হয়, তারপর প্রায়োরিটাইজ করা হয় যে কোনটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, সেইটা আসলে চলে যাবে আবার ব্যাকলগে। এবং অনেকে বলে যে এই ব্যাকলগটা প্রোডাক্ট ব্যাকলগেও হতে পারে, কিংবা অনেকে সাজেস্ট করে এটা ডাইরেক্টলি নেক্সট ইটারেশনের ব্যাকলগে চলে যাবে ডাইরেক্টলি, যাতে আমরা ইমিডিয়েটলি নেক্সট ইটারেশনটা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, এইভাবে আসলে রেট্রোস্পেক্টিভ করা হয়। তবে আমি এই ছবিটা অন্য একটা জায়গা থেকে দিয়েছি, আমার বইয়েও এই ছবিটা আছে, আমার নিজের যেটা বই সেখানে এই ছবিটা আছে। এটা তো ইনফিনিটি সাইন দেখতে পাচ্ছি আমরা, তাই না, ইনফিনিটি সাইন। আসলে আপনার একটা বই বোধহয় আগে দিয়েছিলাম, অ্যাজাইল রেট্রোস্পেক্টিভ নামে একটা বই দিয়েছিলাম, অ্যাজাইল রেট্রোস্পেক্টিভ। ইথার ডার্বির, ইথার ডার্বির একটা বই দিয়েছিলাম আপনাদের। ওইখানে আসলে এই ফ্লোটা আছে, ফ্লোটা না, এই ফ্লোটা নাই, এই স্টেপ গুলো আছে। যে আসলে যখন অ্যাজাইল টিম রেট্রোস্পেক্টিভ করে, উনি একটা খুব সুন্দর স্টেপ দিয়েছেন যে এই স্টেপ গুলো ফলো করতে হবে। এটা একদম সব অ্যাজাইল টিম আসলে ওয়ান অফ দ্য বেস্ট বুক অ্যাজাইল রেট্রোস্পেক্টিভ, এবং শুরুর দিকে একটা বুক, ফলে সবাই এটা প্র্যাকটিস করে এই স্টেপ গুলো। হম এই স্টেপের বর্ণনাই কিন্তু সামনে ছিল, এই যে এখানে ছিল। তো এটা কি, প্রথমে আসলে কোথায় স্টেজ বাই স্টেজ, মানে আমরা রেট্রোস্পেক্টিভ করব, সবাইকে নিয়ে আসা, সবাইকে একটু মোটিভেট করা যাতে সবাই নলেজ শেয়ার করে, হ্যাঁ, সবাইকে একটু ইনস্টিল করা, এটা করে স্টেজ সেট করলাম আমরা। এই স্টেজ সেট করার কিন্তু অনেক টেকনিক আছে, রেট্রোস্পেক্টিভ বই পাবেন, কিংবা অনলাইনে সার্চ করলে পাবেন যে কিভাবে সবার টোন সেম করা যায়। তারপরে কি, সবাই মিলে ব্রেন স্ট্রিমিং করা বা ডেটা মানে অ্যানালাইসিস করা, চিন্তা ভাবনা করা যে কি কি আসলে খারাপ হয়েছে, কি কি ভালো হয়েছে, কি কি ইমপ্রুভ করা যায়। আমি এরকম একটা টেবিল আপনাদের হয়ে তখন দেখিয়েছিলাম, এই যে কিপ, স্টপ, স্টার্ট, এইভাবে ডাটা কালেক্ট করতে পারে। আবার দেখেছিলাম চারটা এল দিয়ে দেখেছিলাম, যেটাকে 4L বলে, 4L। এগুলো কিন্তু ডাটা কালেকশনের বিভিন্ন টুল আর কি। একটা এল হচ্ছে কি ল্যাক হয়েছে গত ইটারেশনে, কি আমরা লার্ন করেছি নতুন, কি আমরা লাইক করেছি, এবং কি হচ্ছে লং ফর। লং ফর মানে অনেকদিন থেকে আমরা চিন্তা করছি এটা করব, কিন্তু এখনো করা হচ্ছে না। তো এইভাবে কিন্তু আবার আইডেন্টিফাই করে করে কি করা হয়, জেনারেট ইনসাইট, সবগুলো নিয়ে আলোচনা করা হয় যে কোনটা রাখবো বা কোনটা আসলে করতেই হবে। হুম, তারপরে প্রায়োরিটাইজ করা হয়। করার পরে সবগুলোই তো আসলে ইমপ্লিমেন্ট করা যাবে না একসাথে। 10টা আইটেম আইডেন্টিফাই হয়েছে, 10টাতে ইমপ্লিমেন্ট করা যাবে না। তখন ডিসাইড করি যে আমরা নেক্সট ইটারেশন হয়তো প্রথম টপ একটা বা দুইটা বা তিনটা আমরা ইমপ্লিমেন্ট করবো, সেটা ডিসিশনটা নেওয়া হয়। নিয়ে তারপরে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে বা আরো কিছু ইভেন্ট করা হয়, ফান গেমিং, খাওয়া দাওয়া করে আসলে রেট্রোস্পেক্টিভে ক্লোজ করা হয়। এইভাবে কিন্তু প্রতিটা রেট্রোস্পেক্টিভ সেশন এই 5টা স্টেপস ফলো করে। ঠিক আছে, এবং এই 5টা স্টেপস কে খুবই মানে মজার বা চমৎকার করার জন্য বিভিন্ন টেকনিক আছে, এই বইও পাবেন। অনলাইনে সার্চ করলে আরো বই আছে, অনেক জায়গায় আরো ফ্রি টুলও আছে এবং অনলাইন টুলও আছে অনেক। এই কাজটা করার সময় টুলগুলো আপনি অনলাইনে ইউজ করতে পারেন। আর এর সাথে দেখেন আমাদের প্রোডাক্টের যে বাম সাইডটা আসেন, হ্যাঁ, রেট্রোস্পেক্টিভ হয়ে যায়, তাই না? এই যে প্রথমে কি হয়, এখান থেকে যে আমরা ইমপ্রুভমেন্ট গুলো পেলাম, সেটা আসলে কি, আমরা নেক্সট প্রোডাক্ট যখন ডেভেলপ করবো সেটাতে সেটা ইউজ করবো আমরা। হ্যাঁ, এবং তারপরে সেটা ফলো করি, আসলে প্রসেস ইমপ্রুভ যেটা হলো ফলো করে আমরা কিন্তু ইনক্রিমেন্ট তৈরি করি। ইনক্রিমেন্ট তৈরি হওয়ার পরে ইটারেশন রিভিউ শেষ হয়ে গেলে আবার কিন্তু রেট্রোস্পেক্টিভ শুরু হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করছি। ঠিক আছে, ইমপ্রুভমেন্টের আরো কিছু টুল নিয়ে বলেছে, যেমন একটা হচ্ছে ট্রেডিশনাল প্রজেক্টে যেটা ইউজ হয়, লেসন লার্ন রেজিস্টার, তাই না, লেসন লার্ন রেজিস্টার। আর যে সেশনে করা হয় সেটার নাম হচ্ছে লেসন লার্ন সেশন। প্রতিটা প্রজেক্টে একটা লেসন লার্ন রেজিস্টার থাকে, যখনই আমরা নতুন কিছু ইমপ্রুভমেন্ট পাবো সেই রেজিস্টারে লিখবো। এইটাই যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে, কোনো কোশ্চেন আছে, এই প্রশ্ন করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, যখন শেষ হয়ে যাবে তখন এইটাই চলে যাবে হচ্ছে লেসন লার্ন রেপোজিটরিতে, প্রজেক্ট ক্লোজারের সময়। আচ্ছা, আমরা ইমপ্রুভমেন্টের জন্য আরো কিছু টুল বলছি যেগুলো মার্কেটে অ্যাভেলেবল, যেমন এক্সপেরিমেন্ট করতে পারি, যে কোনো ছোট এক্সপেরিমেন্ট। আমরা সবসময় অ্যাজাইল থেকে শিখেছি যে এক বড় এক্সপেরিমেন্টে যাওয়া যাবে না। ছোট আমরা প্রোটোটাইপ করে, ছোট ইটারেশন করে, ইনক্রিমেন্ট তৈরি করে আমরা দেখবো, সেটা ইউজ করতে পারি। এবি টেস্টিং নামে একটা টুল আছে, মার্কেটিং বা সেলস এর টুল, এবি টেস্টিং। এবি টেস্টিং মানে হচ্ছে কোন একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়তেছি আমরা, তার কোন একটা ফ্যাক্টর চেঞ্জ করে আমরা মার্কেটে ছাড়বো, সেটা দেখবো যে তার ফিডব্যাকটা কি। হ্যাঁ, তারপরে সেই অনুযায়ী আমরা প্রোডাক্টটাকে চেঞ্জ করবো। এইভাবে এবি টেস্টিং মানে একটাকে চেঞ্জ করে বাকি গুলোর ইম্প্যাক্ট দেখতে চাই আমরা।
হুম, দেখে দেখে আসলে আমরা ফাইন্ড আউট করি যে প্রোডাক্টের মধ্যে কি কি ফিচার থাকতে হবে বা কি দিলে কাস্টমার সবচেয়ে বেশি এটাকে গ্রহণ করবে। এইভাবে এবি টেস্টিং এর থ্রুতে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি ফিডব্যাক নিয়ে। আর প্যারেটো চার্ট আমরা আগে পড়েছিলাম নাকি পড়ি নাই বোধহয় এখন। প্যারেটো চার্ট, যেটা 80-20 রুল বলা হয়, প্যারেটো চার্ট। করে প্যারেটো নেই চার্টটা, স্যার। হ্যাঁ আমরা সামনে দেখবো ছবিটা। হুম, প্যারেটো নামে এক মানে ইকোনমিস্ট ছিলেন, আলফ্রেড প্যারেটো, ইতালি। উনি এই থিওরিটা দিয়েছিলেন যে 80% ওয়েলথ, ইতালির 80% ওয়েলথ আছে 20% মানুষের হাতে। তো সেই রুলটাই আসলে এখন সব জায়গায় অ্যাপ্লাই করা হয়, 80-20 রুল। ইভেন আমরা যখন প্রোডাক্ট ব্যাকলগ প্রায়োরিটাইজ করি তখন ওনাকে 80-20 রুল অ্যাপ্লাই করে। হ্যাঁ, এই 80-20 মানে 20% দেখা যাবে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেগুলো সবার উপরে করা হয়, আর বাকিগুলো হচ্ছে 80% নিচে। হ্যাঁ, তো এবং 80-20 রুলটা এই যে এখানেও যখন আমরা ইমপ্রুভমেন্ট করি তখন দেখা যায় কোন একটা প্রবলেমের কারণে প্রসেসটা ডিলে হচ্ছে বা হচ্ছে, দেখা যায় আসলে 20%, হ্যাঁ, প্রবলেমের কারণে 80% আসলে সমস্যাটা গুলো হচ্ছে। হ্যাঁ, 20%-এর কারণে 80% প্রবলেম গুলো হচ্ছে। এই 20% যদি প্রবলেম আইডেন্টিফাই করে আমরা সলভ করতে পারি, তাহলে 80% কমপ্লেইন দেখা যাবে দূর হয়ে যাবে। রিমুভ হয়ে যাবে। তো যে ওয়েতে এটা করা হয় সেটা হচ্ছে প্যারেটো চার্ট বা 80-20 রুল। তো এটা আমরা একটু পরে দেখবো, ছবিতে দেখবো, তখন বোঝা যাবে যে আসলে কিভাবে করা হয় এটা। কোয়ালিটিতে আজ পড়বো আমরা ওই যে 3 নম্বর টপিকে। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমাদের প্রসেস গুলোকে আমরা কন্টিনিউসলি আপডেট করতে থাকবো, হ্যাঁ? যেটা আমরা ভিডিওতে দেখলাম। ইমপ্রুভমেন্ট মাইন্ডসেট না থাকলে কিছুই করা যাবে না। যদি আমরা ইমপ্রুভ নিজেরা হতে না চাই তাহলে তো খুব মুশকিল, নিজেরা এবং অর্গানাইজেশন। সো নিজেকে এডুকেট করতে হবে, ফেল ফাস্ট, হ্যাঁ, মাইন্ডসেট থাকতে হবে, ফেল ফাস্ট এন্ড ফেল সেফ, এরকম এনভায়রনমেন্ট থাকতে হবে। সব কিছুর ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করতে হবে, ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করতেছেন, ইকুইপমেন্ট, ট্রেনিং, সব মেজার দ্য ইফেক্ট অফ এনি চেঞ্জ, দেন রিপিট। ওই ভিডিওতে যা দেখলাম আমরা ওইটাই করে বারবার করতে হবে আর কি। তাহলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থেকে কিন্তু আমরা দেখলাম যে যেহেতু একদম নতুন টপিক, 2-3টা কিন্তু প্রশ্ন আসবে এখান থেকে। বলে একটু ভালো মতো পড়বেন এবং নোটস গুলো একটু পড়বেন, স্পেশালি কাইজেনটা পড়তে হবে এবং পিডিসিএ সাইকেলটা পড়তে হবে। সবাই নিশ্চয়ই খেয়াল খেয়াল করেছেন, পিডিসিএ যে সাইকেলটা, সিটাকে আমরা কিন্তু এখানে ভিডিওতে দেখিয়েছিল এস এ। এস মানে স্টাডি, আর সি মানে চেক করা। একই জিনিস। এমনি যেটা শোনা যায় যে এটা যিনি বানিয়েছেন সবাই আমরা হয়তো নাম জানি, ডেমিং, না, ডেমিং সাইকেল বলা হয়, ডেমিং সাইকেল। এডওয়ার্ড ডেমিং, উনি আসলে পিডিসি এর শুরুর দিকে বলেছিলেন, পরে উনি আসলে চাচ্ছিলেন যেটা চেক না হয়ে স্টাডি ইজ বেটার।